তোমাদের লাস্টে আমি তোমাদের দুটো মডেল টেস্ট নিতে চাই। ঠিক আছে? সমস্যা আছে কারো? আচ্ছা, তাহলে সমস্যা না থাকলে একটু কষ্ট করে দেখো কি বললাম। ডেটটাও একটু বলে দিই, তাহলে ঝামেলা একটু কম হয়। আহ দাঁড়াও, আমি একটু ক্যালেন্ডার দেখে বলি। নেক্সট 14 and 16th নভেম্বর, আমি একটু লিখে দিই। 14 and 16th নভেম্বরে তোমাদের দুটো মডেল টেস্ট হবে। সিলেবাস কি? সিলেবাস তো সবাই জানো, তোমাদের ক্লাস 6 ইংলিশ সিলেবাস অ্যানুয়াল। আচ্ছা, তাহলে বলো ক্লিয়ার কিনা, একটু নোট ডাউন করে রাখো সবাই, কারণ ওই দিন যেন কেউ এসে না বলি যে আমাদের মনে নেই। তোমরা এক কাজ করতে পারো, তোমাদের যে স্টাডি গ্রুপ আছে ওখানে একটু পাঠিয়ে দিতে পারবে ক্লাস শেষে আর কি এখন। আচ্ছা, তাহলে আচ্ছা, আমরা আমাদের ক্লাসটা শুরু করবো। আজকে বেশিরভাগই আজকে কি হবে, প্রবলেম সলভিং টাইপের। তোমাদের কি কোনো স্পেসিফিক টপিক নিয়ে প্রবলেম আছে বা বলতে চাও যে আবার রিপিট করার মতো? এমন কিছু থাকলে জানাই। তাহলে প্রবলেম না থাকলে আমরা কি করতে পারি, আজকে একটু প্র্যাকটিস। আই হোপ এটা একটু বেটার হয়। তোমাদের লাস্ট ক্লাসে আমরা হচ্ছে, দাঁড়াও, লাস্ট ক্লাসে হচ্ছে আমরা আনসারিং প্যাসেজ এবং অ্যাপ্রিসিয়েটিং পোয়েট্রি এই দুটো অংশ দেখেছি, মোটামুটি সহজ ছিল। তো আজকে আমরা একটু গ্রামারের ভিতরে এন্টার করতে চাই, একটু দেখি গ্রামারে কি কি আইটেম আছে। আচ্ছা, দেখো গ্রামারে আছে এটা কি অবস্থা, প্লেন করি। তোমাদের গ্রামারের মধ্যে পাংচুয়েশন আছে, অ্যাডজেক্টিভস আছে, মোডালস আছে। মোডালস আমরা করবো, সে করবো, কিন্তু আগে এই দুটো করা উচিত, কারণ এটা তো আমাদের একদমই প্র্যাকটিস। তাহলে শুরু করতে চাই এই যে অ্যাডজেক্টিভস দিয়ে। সবাই একটু চেষ্টা করবো এবং আমার সাথে কি করবা, কোঅপারেট করবো। ঠিক আছে? এটা তোমাদের আসে কোশ্চেন নং 5-এ, যেখানে তোমাদের তিনটা প্রশ্ন দিয়ে দেয়, যেখানে হয় সিনোনিম লিখতে হয়, তারপর হচ্ছে ডিসক্রাইব করতে হয় অ্যাডজেক্টিভ দিয়ে, এবং তারপর হচ্ছে অ্যাডজেক্টিভ থেকে আবার সেটা কোন নাউনকে মডিফাই করে সেটা বলতে হয়। আচ্ছা, অ্যান্সার আমরা দেখবো না, আমরা হচ্ছে জাস্ট নিজেরা করবো, তারপর আমরা আলোচনা করবো। বলো স্ক্রিন। তাহলে একটু কষ্ট করে এই যে 1 নম্বরে অ্যাডজেক্টিভ এন্ড সিনোনিম এটা একটু করে ফেলি, এটা করা হলে আমরা নেক্সট পোর্শনে যাচ্ছি। করেছো এটা? রাহিল, অর্ঘ? Yes, ma'am. Yes, please. আচ্ছা, তাহলে চলো আমরা একটু মিলাই। আচ্ছা, তোমরা কি এটা বুঝেছো জিপসি কি বা রিভার জিপসি বলতে কাদেরকে বোঝাচ্ছে? বলো বলো, রিভার জিপসি মানে কি? Means আর কি কোনো গোষ্ঠী হ্যাঁ, প্রকার। মানে এক প্রকার গোষ্ঠী যারা আসলে কোথায় বসবাস করে, নদীতে ভাসমান অবস্থায়, ওয়াটার বিভিন্ন ওয়াটার বডিজ আর থাকে। আচ্ছা, তো এইসব রিভার জিপসিটাকে নিয়ে আমাদের এই প্যাসেজটা এখানে বলেছে অ্যাডজেক্টিভ আইডেন্টিফাইং অ্যান্ড সিনোনিম। খুবই মজাদার একটা প্যাসেজ। আচ্ছা, ফার্স্ট আমরা একটু চেষ্টা করি কি কি আছে দেখি তো। ট্রেডিশনালি রিভার জিপসিস আর ইউজ টু ওয়াটার লাইফ, আসলে পানির জীবনে অভ্যস্ত বা পানিতে অভ্যস্ত। They have inherited from their forefathers necessary life skills to survive in water. আচ্ছা, কিরকম লাইফ স্কিল নেসেসারি? তাহলে নেসেসারি হচ্ছে আমাদের একটা অ্যাডজেক্টিভ, খুবই ইম্পর্টেন্ট। Adjective. তারপর they have no education and training to adapt to mainstream modern society. আচ্ছা, It's modern. ভেরি গুড। কিরকম সোসাইটি? মডার্ন সোসাইটি। কোথায়? এই। So the authority feels the need to bring them under formal education network. It's formal. আহ আচ্ছা, একটা সেকেন্ড। হ্যাঁ, কোথায় গেল এই যে টু, এই যে ফর্মাল এডুকেশন নেটওয়ার্ক। আচ্ছা, একটা জিনিস আমাকে বলো তো, আহ উম, হ্যাঁ ফর্মাল, সরি সরি আমি খেয়াল করলাম না, হতে পারে। আচ্ছা, তারপর দে হ্যাভ নো পার্মানেন্ট লিভিং প্লেস, এখানে কোনটা অ্যাডজেক্টিভ? Permanent. It's permanent. আচ্ছা, যেখানে চিলড্রেন আর বর্ন অ্যান্ড ব্রট আপ অন রোমিং বোটস। আচ্ছা, কিরকম বোট? চলমান। রোমিং বলতেন সে চলমান বা এরকম বোঝাচ্ছে। নেক্সট,
বললো যে therefore they cannot go to conventional Is not schools. mention of. ভেরি গুড, কনভেনশনাল। আচ্ছা, সিনোনিম গুলো কি কি লিখেছি? Yes, miss. নেসেসারি, এটা তুমি চাইলে লিখতে পারো এসেনশিয়াল অথবা Important. ইম্পর্টেন্ট। ভেরি গুড, এসেনশিয়াল অথবা ইম্পর্টেন্ট। তারপর মডার্ন, এটা কি লিখেছি? Present. আচ্ছা, মডার্ন অথবা প্রেজেন্ট অথবা সবথেকে ভালো হয় কি অ্যাডভান্সড, এটা লিখলে। তাহলে কোনটা বললাম? অ্যাডভান্স। মডার্ন বলতে আসলে প্রেজেন্ট বা এটা না বুঝি কি বোঝাচ্ছে, সবথেকে আধুনিকটা বা ডিজিটাল, মেনলি অ্যাডভান্সড সোসাইটির কথা বলছে। ফর্মাল, এটা কি? Is traditional. হ্যাঁ, এটা বলতে পারি। ফর্মাল বলতে মেনলি আমরা যেটা অনেক বছর ধরে হয়ে আসছি বা যেটি কাগজে কলমে যেটা সঠিক এরকম। আচ্ছা, ফর্মাল হতে পারে। পার্মানেন্ট, এটা কি? Yes, আমি লিখেছি indefinite. আচ্ছা, ভেরি গুড। অর্ঘ্য কি এটা লিখেছে পার্মানেন্টের সিনোনিম? মিস এটা স্থায়ী কিছু বুঝিয়েছো মিস, এটা আমি একটু পাইনি। আচ্ছা, তাহলে এই যে কে জানি বললো, রাহিল যেটা বললো সেটাও কিন্তু সুন্দর বা সেটাও কিন্তু লেখা যায়। ইনডিফিনিট। হ্যাঁ, যেটা হচ্ছে কি স্থায়ী বা যেটা হচ্ছে চেঞ্জ হচ্ছে না এরকম, পার্মানেন্ট সবসময়, এটা তুমি লিখতে পারো। এটা একটা সুন্দর সিনোনিম হতে পারে। এছাড়া তুমি আরেকটা লিখতে পারো, ইনডিফিনিটও বললো। তারপর তুমি লিখতে পারো যে লাইফ লং, পারসিস্টেন্ট, সবই কি বোঝায়? স্থায়ী। তাহলে কি কি বললাম? মিস আনলিমিটেড, আনলিমিটেড হবে। আনলিমিটেডও হতে পারে, পারসিস্টেন্ট, অথবা এই যে তুমি যেটা বললে আনলিমিটেড। আচ্ছা, নেক্সট কনভেনশনাল। কনভেনশনালের সিনোনিম কি? আমি দিয়েছি ordinary. আচ্ছা, অর্ডিনারি, ভেরি গুড। অর্ডিনারি বা এটার আরেকটা হয় স্ট্যান্ডার্ড, নর্মাল যেটা স্ট্যান্ডার্ড, একটা স্ট্যান্ডার্ড হতে পারে। বা ও বললো অর্ডিনারি দিয়েছে, এটাও কিন্তু হবে। তাহলে দেখেছো, দুই একটা একটু কঠিন দেয়, বাকিগুলো কিন্তু একটু নর্মাল দেওয়ার চেষ্টা করে, এরকমই দিবে তোমাদের এক্সাম। সুন্দর, থ্যাংক ইউ। আচ্ছা, এটার প্যাসেজ কতটুকু? এতটুকুই বলেছে। Three sentences to describe Lily using at least 5 adjectives. তোমাদের সেন্টেন্স বলা লাগবে না, শুধু অ্যাডজেক্টিভ গুলো বলতে পারো আমাকে, 5টা। তাহলে এটা কিন্তু সহজ, এটা আমাকে একটু তাড়াতাড়ি করে ফেলি। Is playful. আচ্ছা, বলেছে প্লেফুল, এটা একটা অ্যাডজেক্টিভ হতে পারে। প্লেফুল, ফ্রেন্ডলি, এনার্জেটিক, থটফুল, এনকারেজিং, অনেকগুলো হয়, অনেকগুলো দিয়ে এটা করা যায়, তাই না? দেখো কি বলেছে, লেটস প্লে ফুটবল, ইউ ওয়ান্ট টু জয়েন আস? তো অর্পা বললো শিওর, আই লাভ ফুটবল বাট আই ডোন্ট হ্যাভ আ বল। লিলি বললো নো ওয়ারিস, আই ব্রট ওয়ান। তো অর্পা বললো দ্যাটস গ্রেট, লেটস স্টার্ট প্লেইং। তাহলে এখানে লিলিকে আমরা কিভাবে প্রকাশ করতে পারি? অনেকগুলো অ্যাডজেক্টিভস আছে, যেমন ফ্রেন্ডলি, এনার্জেটিক, থটফুল, প্লেফুল এবং লাস্টে কাইন্ড। বুঝেছি না? এটা এটা কিন্তু সহজ একটা। ইয়েস মিস। আচ্ছা, তাহলে আমরা যাবো নিচে। বললো যে এটা আমরা জানি এটা কি কাজ, এটা হচ্ছে ছোট্ট একটা প্যাসেজ দেয়া এবং এখান থেকে আমার 5টা অ্যাডজেক্টিভ আইডেন্টিফাই করে এবং সেটা কোন নাউনকে মডিফাই করে বা করেসপন্ডিং নাউনটাকে একটু লিখতে হবে। একটু বলে তুলি। সেকেন্ডটা ফান হলো অ্যাডজেক্টিভ, এর নাউন হলো ডে। ফান, তারপর হচ্ছে ডে, তারপর মিস ফ্রেন্ডলি, এখানটা ফ্রেন্ডলি হলো অ্যাডজেক্টিভ আর ডগ হলো নাউন। ভেরি গুড, ফ্রেন্ডলি ডগ, ফান ডে, তারপর মিস তারপর এখানটা গ্রিন আর গ্রাস। গ্রিন গ্রাস, তারপর দুইটা বলে ফেলি। মিস ব্রাইট এন্ড সানি, এটা হচ্ছে ওয়েদারকে বুঝিয়েছে। আচ্ছা, হ্যাঁ, তুমি চাইলে একটাই লিখতে পারো, ব্রাইট ওয়েদার বা সানি ওয়েদার, ঠিক আছে? আচ্ছা, নেক্সট ডে। মিস চিয়ারফুল, এটা অ্যাডজেক্টিভ হয়। এটাও হয়, কারণ চেয়ারফুল কি একটা অবস্থা বোঝাচ্ছে। তাহলে চেয়ারফুল মুড। ক্লিয়ার সবাই? ইয়েস মিস। আচ্ছা, আমরা কোথায় ছিলাম, আবার যাই।
তাহলে দেখো এরকম পোর্শনে থাকে অ্যাডজেক্টিভ রিলেটেড। তোমাদের এখানে কঠিন লাগার মতো একটাই জিনিস আছে, সেটা কোনটা? সেটা হলো এই যে সিনোনিম, যেটা এটা সত্যি একটু হার্ড বাট নট সো মাচ। আরেকটা চলো একটু দেখি আমরা পারি কিনা। দেখি তো কোথায় আছে। এই যে, এটা কি নিয়ে? ভিলেজ। এটা মনে হয় আরো সহজ হবে তোমাদের জন্য। আচ্ছা, তাহলে এটা একটু চেষ্টা করি। বলো তো আম টু এর, আচ্ছা আমি একটু স্ক্রিনটা, হ্যাঁ, এ অ্যান্ড বি, এটা দুইজনে করে ফেলেছে। আমাকে কিন্তু রাহিল অর্ক সবসময় অ্যান্সার দেয়। এবার একটু নাজিহা কষ্ট করে চেষ্টা করতে হবে যেন তুমি একটু রেসপন্স করো, কারণ এটা কিন্তু তোমার প্র্যাকটিস ক্লাস, ঠিক আছে? আচ্ছা, এ বি, এই দুইটা একটু চেষ্টা করে ফেলো, আমাকে তারপর বলো কি কি লিখেছি। আচ্ছা, ভেরি গুড অর্ক, থ্যাংক ইউ। চলো আমরা একটু সলভ করে দিই। বললো যে ইন দ্য কোয়াইট ভিলেজ, আচ্ছা সরি, In the quiet village, people lead simple lives. আচ্ছা, lead মানে কি? লিডার বা মানে তারা হচ্ছে এভাবে জীবন পরিচালনা করে, এটা খুব নর্মাল ভাবে জীবন পরিচালনা করে। The narrow streets are lined with colorful houses and pierced by strange above, providing a sense of peace and freedom. Stretch মানে কি? বিস্তৃত, মানে পুরো একদম সাদা সুন্দর নীল কালারের আকাশ, যেটা বিস্তৃত আকাশ, এটা চারদিক বরাবর এরকম বিস্তৃত হয়ে আছে এরকম। আচ্ছা, ম্যাম, তো এটাকে বলে, জি বলি তো, রাহিল কিছু কারেন্ট বলবো? চলে গিয়েছিল তো, এতক্ষণ কি করেছিলেন? আচ্ছা, এতক্ষণ আমরা কি, এই যে টু নাম্বার আমরা যে একটা প্র্যাকটিস করেছি, ভাবছি আরেকটু প্র্যাকটিস করি। তো এই যে টু নাম্বারের আমরা এ বি, এই দুটো তোমাদেরকে করতে দিয়েছি। তো অর্ঘ তো আমাকে করে, মানে অর্ঘ হচ্ছে মাত্র কমপ্লিট করেছে, আর আমরা এটা এখন সলভ করছি। তুমি কি করার জন্য টাইম চাচ্ছ? টমি, আচ্ছা, সমস্যা নেই, তুমি নেক্সট থেকে প্র্যাকটিস করো, আমরা হচ্ছে এটা একটু মিলিয়ে ফেলি। আচ্ছা, তো ভালো কথা। এই প্যাসেজে বললো যে পাঁচটা অ্যাডজেক্টিভ আইডেন্টিফাই করো এবং সেগুলোর কি লেখো, ওই সেম কাজ, সিনোনিম লেখো। ফার্স্ট এর অ্যাডজেক্টিভ কোথায়, আমি একটু চেষ্টা করি তোমাদের সাথে। ইন দা কোয়াইট ভিলেজ, এই যে হোয়াইট। কোয়াইট, ভেরি গুড। নেক্সট এ হবে কোনটা? সিম্পল, তাই না? সিম্পল। ইয়েস মিস। তারপরে হলো কালারফুল। কালারফুল। তারপরে মিস তারপর হচ্ছে মিস অ্যাবভ। অ্যাবোভ, অ্যাবোভ না কিন্তু আমাদের কোনো কি না, আহ, কি বলে, অ্যাডজেক্টিভ। ঠিক আছে, এই মিস যে দেখো একটা অ্যাডজেক্টিভ, ন্যারো, ন্যারো স্ট্রিট, সরু রাস্তা। আচ্ছা, আরেকটা বাকি এখনো, কোথায় কোথায় একটু দেখি। ক্লিয়ার, এই তো ক্লিয়ার স্কাই, বুঝেছি। ইয়েস মিস মিস। আচ্ছা, কোয়াইট মানে কি আমরা জানি শান্ত, সুন্দর একটা, যেটা আমার সবার সবার আগে মনে পড়ে সেটা কি, কোয়াইটের সিনোনিম হতে পারে কাম। আচ্ছা, সিম্পল, তাকে তুমি ধরো মিস অর্ডিনারি, নর্মাল। হ্যাঁ অর্ডিনারি, নর্মাল, হাম্বল, এসব যদি কোনো সমস্যা নেই, তাহলে আমি তোমাদের মতোই নর্মাল, নর্মালি লিখি। নেক্সট, কালারফুল, এটাকে তুমি লিখতে পারো ভিভিড, ভিভিড লিখতে পারো মিস ভাইব্রেন্ট। পেইন্টি। কি বলেছো? পেইন্টি। এটা এটা আসলে কি, এটার মতো না ভালো অতটা, আম, কি বলে, অ্যাপ্রোপ্রিয়েট হয় না বেশি। তো এই যে তুমি এটা লিখতে পারো, ভাইব্রেন্ট লিখতে পারো, মানে অনেক কালারের মিশ্রণ এরকম বলে, বা ভিভিড এটা বলতে পারো, সুন্দর, কালারফুল, রঙিন এরকম। আচ্ছা, ক্লিয়ার, ক্লিয়ার কে কি লিখেছো? ক্লিয়ার এরটা আমরা লিখতে পারি ট্রান্সপারেন্ট। ট্রান্সপারেন্ট আমরা বলি যে এই যে ধরো পানির কালার, কি পানির কালার হলো ট্রান্সপারেন্ট এরকম। আচ্ছা, কোনটা লিখে নেই, ও আচ্ছা ন্যারো, ন্যারোটা কি কেউ পেরেছো? ন্যারো সিনোনিম কি? মিস থিন কি হবে? থিন। থিন, হ্যাঁ, থিক অ্যান্ড থিন, সেই থিন হবে, অবশ্যই হবে। তুমি থিনও লিখতে পারো, অথবা আরেকটা চেনা চেনা ওয়ার্ড আছে, স্লিম, স্লিমও লিখতে পারো, চিকন, সরু এরকম। তাহলে ক্লিয়ার, দেখো এখানে এগুলো কিন্তু আরেকটু সহজ করতে পারি। থ্যাংক ইউ। আচ্ছা, এটা পেরেছি। এটার পাঁচটা অ্যাডজেক্টিভ পেরেছে মিনাকে আইডেন্টিফাই করার জন্য।
এটা তুমি ধরো সেন্টেন্স আকারে কয়টা সেন্টেন্স লিখতে বলেছে? 3 সেন্টেন্স। ধরো আমি 5টা অ্যাডজেক্টিভ লিখতে চাচ্ছি। কি কি? ধরো রেসপন্সিবল বলি, হার্ড ওয়ার্কিং বলতে পারি, সে হচ্ছে খুব কি বলবো, সে ইজ ভেরি অনেস্ট, অ্যাক্টিভ। হ্যাঁ অ্যাক্টিভ, অনেস্ট, পোলাইট, এগুলো এগুলো সুন্দর করে গুছিয়ে লিখবা যে মিনা ইজ রেসপন্সিবল অ্যান্ড হার্ড ওয়ার্কিং। একই সেন্টেন্স আমি 2টা অ্যাড করে দিয়েছি। সেকেন্ড সেন্টেন্স আমি বলতে পারি যে সে ইজ অনেস্ট অ্যাবাউট নিডিং হেল্প। হ্যাঁ, সে যে হেল্প চাচ্ছে এই বিষয়ে সে একদম সত্যি। শি ইজ অনেস্ট অ্যাবাউট নিডিং হেল্প। তারপর তুমি লিখতে পারো শি ইজ ভেরি অ্যাক্টিভ অ্যান্ড she is very active to her studies and also polite to the elders. এভাবে সুন্দর করে গুছিয়ে নিতে পারো। এটা কিন্তু সহজ। থ্যাংক ইউ। এটাও প্র্যাকটিস করার জন্য। আচ্ছা, আমি এটা মুখে মুখে করি, এটা আর লেখা লাগবে না। 3 নম্বরটা, রূপা ওর আ বিউটিফুল ড্রেস। কত এই যে পেয়ে গেছি না একটা। ইয়েস মিস। আচ্ছা, বিউটিফুল একটা পেলাম। তারপর দেখি হার লং হেয়ার, এই যে লং, লং আর হেয়ারটা হচ্ছে সেই করেসপন্ডিং না। সে ওর শাইনি শুজ, এই যে শাইনি। এক্সাইটিং ইভেন্ট, তাহলে এখানে কিরকম ইভেন্ট? এক্সাইটিং। লাস্টে এরকম ফুড, ডেলিশিয়াস ফুড। শেষ। খুবই সহজ, তোমাদের এই আইটেমটা খুবই মজাদার এবং খুবই ইজি। থ্যাংক ইউ আমাকে এটা তোমরা একটু হেল্প করার জন্য বা একটু রেসপন্স করার জন্য। আমরা একটু তোমাদের সিলেবাসে তাকাই। এই যে নিয়ে কি আর কারো বেশি প্রবলেম হবে এখন আর বুঝতে যে কোথায় কি নো কোশ্চেন? মিস। আচ্ছা, তাহলে এটা আর আমরা আপাতত দেখছি না, একই জিনিস বারবার করলে একটু বোরডম চলে আসে। আচ্ছা, আমরা একটু এখন কোনটা তোমাদেরকে করানো যায় বলো, তোমরা কোন আইটেমটা এখান থেকে করতে চাও তোমাদের সিলেবাস থেকে? আচ্ছা, আমি বলেছি যে এখন তোমরা এই যে তোমাদের এই আইটেম গুলো থেকে রিডিং আইটেম, অ্যাপ্রিসিয়েটিং পোয়েমস অথবা গ্রামার, এখান থেকে কোন আইটেমটা একটু প্র্যাকটিস করতে চাই? কারণ আজকে আমাদের ক্লাস হচ্ছে মানে প্র্যাকটিস বেসড, কারণ এরপর থেকে আমরা কি করবো, এক্সাম নেবো এবং সলভ করবো, তখন তো আর কোনো পড়া থাকবে না। তো আজকের জন্য কি কি প্র্যাকটিস করতে চাচ্ছ তোমরা এখন? এটা তো করে ফেলেছে, তো এটা ডান। নেক্সট ডে, আচ্ছা রাইটিং পার্ট প্র্যাকটিস করতে চাচ্ছ? এই যে লেটার্স, ইমেলস অথবা টেক্সট আসলে আসে না, বাট আসলে কি বলেছি, ওই যে 2 এর জায়গায় জাস্ট ফোন নাম্বার অ্যাড করবে। আচ্ছা, রাইটিং আইটেম প্র্যাকটিস করতে চাচ্ছ? বাকিরা বলো তো। ইয়েস মিস করান। আচ্ছা ঠিক আছে। আম, একটা তোমাদেরকে একটা স্টোরি লিখতে দিই, দেখি তো এটা তো জানো কিনা। খুবই মজাদার একটা স্টোরি। আচ্ছা, ওই যে ভাগ্য যারা পরীক্ষা করে তাদেরকে আমরা কি বলি ইংলিশে? অ্যাস্ট্রোলজার, তাই না? শুনেছি এই ওয়ার্ডটা অ্যাস্ট্রোলজার। তো আচ্ছা, ধরো যদি আমার কথাটা না বুঝো, একটু আমি স্পেলিংটা লিখলাম। এটা হচ্ছে যারা ভাগ্য হাত দেখে ভাগ্য পরীক্ষা করে না, সেরকম। আর এবং রাজার একটা কাহিনী আছে, শুনেছো কেউ কখনো? অ্যাস্ট্রোলজার, দা অ্যাস্ট্রোলজার অ্যান্ড দ্য কিং, এই কাহিনীটা শুনেছো? আচ্ছা, আমি বলি কি নো হয়। মিস। এটা কিন্তু খুবই কমন একটা কাহিনী, এটা কিন্তু আসার মতো খুব মজার কাহিনী। আমি বলি, একদিন কি হয়, একদিন হচ্ছে একজন অ্যাস্ট্রোলজার, সে হচ্ছে ভাগ্য পরীক্ষা করে, মানুষের হাত দেখে বলে যে আপনার এতদিন হবে, এটা হবে, ওটা হবে, সেই। তো একবার এক দেশে একটা রাজা ছিল, যে হচ্ছে সে তার ভাগ্য নিয়ে মানে ফিউচার সম্পর্কে জানতে খুব উৎসুক ছিল, এক্সাইটেড ছিল। তো এরকম একটা ফেমাস অ্যাস্ট্রোলজারের কথা রাজা জানতে পারে। তো সে ওই অ্যাস্ট্রোলজারকে নিজের কিংডমে হচ্ছে ডেকে নিয়ে আসে যে আমি জানতে চাই আমার ফিউচার কি হবে। অ্যাস্ট্রোলজার আসে, অ্যাস্ট্রোলজারকে তখন কিং মানে রাজা যে, সে জিজ্ঞেস করে যে আমি কতদিন বাঁচবো। তখন অ্যাস্ট্রোলজার কি করে, অ্যাস্ট্রোলজার একটু থামে, তার হাতটা একটু দেখে, তারপর বলে যে আপনি হচ্ছে আর আহ, মানে এমন একটা কিছু বলে যেটা হচ্ছে রাজার কি হয়, খুব একটা পছন্দ হয় না, একটু আনপ্লেজেন্ট কিছু বলে, মানে বলে যে আপনার হাতে বেশি সময় নেই, এরকম একটা ফালতু কথা বলে। আচ্ছা, তো রাজা তো বুঝতেই পারছো, সে খুব এক্সাইটেড ছিল, কিন্তু এরকম কিছু শোনার পর সে কি হয়, খুব স্যাড ফিল করে, খুব রেগে যায়। সে তখন ওই অ্যাস্ট্রোলজারকে একটা জেলে বন্দি করে। হুম, তো বন্দি করে, কিছুদিন যায়, রাজা তো খুব ডিস্টার্ব। তো রাজা এখন কি করে, রাজা ওই অ্যাস্ট্রোলজারকে এবার আবার জিজ্ঞেস করে, বলেছে তো তুমি তো আমার ভাগ্যে বলেছো যে আমি নাকি খুব তাড়াতাড়ি মারা যাব, তুমি কবে মারা যাবে সেটাকে বলো।
তখন অ্যাস্ট্রোলজার তো একটু বুদ্ধিমান, সে তো চালাক। তখন সে বলে যে আমি আপনার মারা যাওয়ার ১ উইক আগে মারা যাবো। তো এটা বলেছে। তো এটা শুনে আসলে কি হয়, যে সে একটু মানে একদম তার মুখটা হয়ে যায় বিবর্ণ, পেল হয়ে যায়। সে একটু স্যাড হয়, ডিস্টার্ব হলে, এবং সে এটাও বলে, অ্যাস্ট্রোলজার আরেকটা কি বলে, বলে যে ধরো এভাবে বলে অনেকটা, "I shall wait to receive you where you have been sending me." ধরো বলে যে উম রাজা তো একটু ধরো ডিস্টার্ব ছিল না, যে বলেছে যে আপনি খুব তাড়াতাড়ি মারা যাবেন, একজন রাজাকে চাই তাড়াতাড়ি মারা যেতে। তো সে যখন শুনে যে তার ১ সপ্তাহ আগে নাকি অ্যাস্ট্রোলজার মারা যাবে, এবং তারপরে এটাও বলে যে ওকে যদি অন্য কোথাও পাঠায় দেয়, সেখানে নাকি সে রাজার জন্য এরকম ওয়েট করবে। কিন্তু এইসব শুনে রাজাটা কি হয়, খুবই ডিস্টার্ব হয় এবং সাউন্ড করা স্টার্ট করে, এবং তারপর বলে যে ওকে এখান থেকে বের করে দাও। তো মেয়েদের গল্পটা আসলে কেন ইম্পর্টেন্ট, গল্প কেন এখানে পারি, কারণ গল্পটায় এই যে অ্যাস্ট্রোলজার সেটার বুদ্ধি পরীক্ষা। সে কেন জেল থেকে কিভাবে বের হলো, সে এসব ফালতু কথা বলেছে বলেই বের হয়েছে। সে ধরো বলেছে যখন যে আপনি মারা যান ১ সপ্তাহ আগে আমি মারা যাবো। তো এই জন্য কি হয়, তার যে শাস্তিটা থাকে, এই শাস্তিটা রাজা তাকে দেয় না। এইরকম একটা সিম্পল কাহিনী। আচ্ছা, এটা দেখবো যে তাই আছে। আচ্ছা, তোমাদের লাস্ট ক্লাস একটা দিয়েছিলাম, সেটাও মনে আছে কিনা, ওই যে দ্য উড কাটার অ্যান্ড দ্য ফেরি, মনে আছে না? অ্যান অনেস্ট উড কাটার। ইয়েস মিস। আচ্ছা, তারপর আরেকটা কি ছিল, এরকম কমন কমন গল্পগুলা কি করতে হয় একটু মনে রাখতে হয়, এবং এটা অবশ্যই তোমরা যে বললা তোমাদের জন্য এটা একটু কঠিন। আহ এই যে কাহিনীগুলো একটু মনে রাখতে হবে এবং সুন্দর করে গুছিয়ে লিখতে হবে। অবশ্যই তোমরা যেহেতু প্র্যাকটিস করতে চাচ্ছ, আমি একটা প্র্যাকটিসের জন্য দিতেই পারি। আচ্ছা, তোমরা কি এটা শুনেছো, আ গ্রিডি ডগ? এই গল্পটা শুনেছো কেউ? কোনটা? আচ্ছা, এটা কি, আহ এটা আসলে কি হয়, এটা অতটা কমন গল্প না, আচ্ছা এটা দরকার নাই, আমার মনে হয় না এটা আসলে খুব একটা ইম্পর্টেন্ট কোনো গল্প। অনেক সময় কি হয়, এরকম ফালতু ফালতু একটা গল্প চোখের সামনে আসে যেগুলো নট সো ইম্পর্টেন্ট। আচ্ছা, আমি একটু মনে করার চেষ্টা করি যে আর কোনোটা বাদ গেল কিনা। আহ ওই যে এটা পিঁপড়ার একটা ঘুঘু পাখির গল্প, এটা মনে আছে, অনেক ছোটবেলায় পড়েছিলাম, পিঁপড়ার ঘুঘু পাখি। Yes, miss, the ant and the dove. হ্যাঁ। আচ্ছা, বাকিদের কি কাহিনী মনে আছে? ইয়েস মিস। আচ্ছা, তাহলে আচ্ছা, এই যে রাহেল তো আমাদেরকে সুন্দর করে বলেই দিল, আমি একটু নামটা লিখি, অ্যান অ্যান্ট অ্যান্ড আ ডাভ। তোমরা কি এই স্টোরিটা তারা তাড়াতাড়ি গুছিয়ে সুন্দর করে লিখে দিতে পারবে আমাকে? যেহেতু তোমরা রাইটিং প্র্যাকটিস করতে চাচ্ছ তাই বললাম। Yes, miss. আচ্ছা, তাহলে একটু তাড়াতাড়ি, মানে তাড়াতাড়ি বলতে কি বোঝাচ্ছি, সুন্দর করে গুছিয়ে একটু কষ্ট করে লিখে ফেলো, তারপর আমরা। আচ্ছা, তোমাদেরকে একটা কথা জিজ্ঞেস করতাম, তোমাদেরকে স্টোরির উপরে এসব কিছু লিখতে বলেছে, যে স্টোরি টাইটেল, তারপর স্টোরিতে কোন কোন ক্যারেক্টার আছে, টাইম, এসব লিখতে বলেছে, এসব বৈশিষ্ট্য। Miss, ইয়েস আমাদের মিস। এখানে স্টোরির টাইটেল গুলো। আচ্ছা, হ্যাঁ, এই যে রাহিলের আবার বলে না, আবার মেবি অর্ঘ্যর স্কুলে বলেছে, তাই না? ইয়েস মিস বলেছে যে মিস যে এইভাবে লিখতে হবে, এই গল্পটা পুরো এইরকম হবে, এরকম কিছু। হ্যাঁ হ্যাঁ, আমিও কয়েকটা জায়গায় দেখেছি, তাই আর কি জিজ্ঞেস করলাম। মেইনলি মেবি এই যে ফ্যাক্ট, তারপর সিচুয়েশন, এইসব জিনিস লিখতে বলেছে উপরে, ফ্যাক্ট, সিচুয়েশন। ইয়েস মিস, ওগুলো প্রশ্নে লেখা থাকবে যে সিচুয়েশন যে এইভাবে থাকবে, এইরকম একটা আমাকে গল্প তৈরি করতে হবে। আচ্ছা, সমস্যা নেই, ওগুলো আপাতত লেখা লাগবে না কিছু, তোমরা যে স্টোরিটা ঝটপট করে লিখে ফেলো। তো শেষ হয়েছে ভেরি গুড। কাহিনী কিন্তু আমরা জানি, মেনলি এন্ড হচ্ছে আহ পানিতে ভেসে মারা যাচ্ছিল, তো ডাভ ওকে হেল্প করে। সেম, ডাভকে হচ্ছে একটা হান্টার ধরতে চায়, আর এন্ড তখন কি করে, ওই হান্টারের পায়ে কামড় দেয়। তো এর ফলে ডাভ এবং এন্ড দুইজন দুজনকে হেল্প করে এবং একজন আরেকজনের লাইফটাকে সেভ করে। বলো, এভাবে সুন্দর করে লিখেছি? Yes, miss. আচ্ছা, কাহিনী কিন্তু এটি, তাহলে সেম এভাবেই লিখতে হবে, একটু সুন্দর করে গুছিয়ে লিখবা। সমস্যা নেই, স্টোরি নিয়ে কি বলেছি, আজকে ক্লাসের জন্য অত বড় করে লেখা লাগবে না, কিন্তু যখন এক্সামে লিখতে একটু চেষ্টা করবে 3 পেজের মধ্যে বা 3 পেজেস লেখার জন্য। আচ্ছা, তোমাদের মার্কস কত একটু দেখি তো। আহ মেবি 15, হ্যাঁ।
তো যেহেতু 15 মার্কস খুবই হিউজ মার্কস, তাই না? তাহলে একটু কষ্ট করবে যে 3 পেজেস অবশ্যই লেখার চেষ্টা করবে। 3 পেজেস লিখলে দেখবা যে তুমি 12 to 13 ইজিলি পেয়ে যাচ্ছ। আর যদি একটু গুছিয়ে লেখো, সুন্দর করে লেখো, হ্যান্ডরাইটিং ভালো থাকে, গ্রামাটিক্যাল কোনো মিস্টেক না করো, স্পেলিং ভুল না করো, তাহলে দেখবা 14 পেয়ে যাবা। খুবই সুন্দর। তুমি যদি জাস্ট একটা স্টোরি লিখে 14 মার্কস পাও, এটা কিন্তু একদম হিউজ। আচ্ছা, তোমাদের ইয়েস প্ল্যান। মিস। আচ্ছা, তাহলে তোমাদেরকে যেটা বলতাম, তোমাদের একটা আইটেম আছে যেটা নিয়ে আমরা কথা বলিনি লাস্ট ক্লাসে, সেটা কি জানি? এই যে লেটার্স। তোমাদের ইনফর্মালও আছে, ফর্মালও আছে। ইনফর্মাল লেটার্স কোনটা? বড় ফ্রেন্ডকে লিখছি, বড় বোনকে লিখছি, বড় ভাইকে লিখছি, বাবাকে লিখছি, মাকে লিখছি। নর্মাল ফ্যামিলি ফ্রেন্ড, তাদেরকে হচ্ছে আমরা ইনফর্মাল লেটার। আর ফর্মাল লেটার কোনটা? সেটা হচ্ছে প্রাতিষ্ঠানিক যে কোনো কাজে। আচ্ছা, কোনটা ওপেন করেছি? সরি, আমি একটু পিডিএফটা ওপেন করে নিই। আর প্রাতিষ্ঠানিক বিভিন্ন কাজে হচ্ছে আমরা কি ইউজ করি, সেটা হচ্ছে, আচ্ছা এটা পিডিএফটা থাকার কথা আমার কাছে আসলে। আচ্ছা, আমার কাছে কি হয়েছে একটা সমস্যা, আমার কাছে হচ্ছে তোমাদের ইনফর্মাল লেটার, সেটা কোনো ডেমো নাই। সরি, এটার জন্য একটু সমস্যা, বাট আমরা এই যে ফর্মাল লেটারটা দেখাই। ইনফর্মাল লেটার তোমরা কি জানো কিভাবে লিখতে হয় ইনফর্মাল লেটার? মিস, ঘনিষ্ঠ সম্পদের সাথে হচ্ছে ইনফর্মাল ল্যাঙ্গুয়েজ ব্যবহৃত হয়, তাহলে না না, ম্যাস মনে করেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, থ্যাংক ইউ, এটা বুঝতে পেরেছি। আমি জাস্ট মানে জিজ্ঞেস করছি, ধরো ওই যে আমাদের এরকম হয় না যে এখানে ধরো তারিখ লিখতে হয় বা অ্যাড্রেস লিখতে হয়, এখানে একটা জিনিস লিখতে হয়, এগুলো কি মনে আছে কোথায় কি লিখতে হয়? ইয়েস মিস, টু আর ফর্ম। হ্যাঁ, টু আর ফ্রম লিখতে হয়। মানে আমি বোঝাতে চাচ্ছি, সবসময় ইনফর্মাল লেটারের ক্ষেত্রে আমরা শুরুতে কি করি, একটা ডেট দিই, তারপর কি করি, একটা অ্যাড্রেস লিখি। এভাবে তোমরা শিখেছো নাকি? স্কুলে কি ভাই বলেছে লিখতে? হ্যাঁ, বেশি কিছু লেখা লাগে না, একটা ডেট দিতে হয়। ধরো কবে তুমি চিঠিটা লিখছো, ধরো আমি আজকে ডেট দিলাম 11th, সরি 9th নভেম্বর। তো 9th নভেম্বর 2004, সরি 2024। আমি একটু শর্টে লিখলাম 9th নভেম্বর 2024। এরপর আমি কি করব, সবসময় ধরো এই যে আমাদের খাতার পেজ থেকে না এরকম একটা লেফট সাইডে একটা রাইট সাইডে, সরি আমার লেখা ড্রয়িং করবে বাজে, এই যে এই সাইড থেকে শুরু করতে হয় এবং এই পেজের মধ্যে শেষ করতে হয়। সাইডে লাস্টে যে আমরা একটা আহ খাম বা এনভেলপ আঁকি, সেটা তুমি চাইলে নেক্সট পেজে আঁকতে পারো চাইলে। আচ্ছা, বা তুমি যদি এপাশ ওপাশ মিলে দুই পেজে শেষ করো, তাহলে কিন্তু বেশি সুন্দর হয় বা বেশি ভালো লাগে দেখতে। তো তুমি এখানে তারিখ তো একটা দিতে হয়। এরপর কি করতে হয়, তো অ্যাড্রেস। ধরো তুমি তোমার ফ্রেন্ডকে লিখছো যে কোথায় থাকে, ধরো তুমি থাকো আমার জানা মতে অর্ঘ, তো মেবি দিনাজপুর থাকো, তাই না? দিনাজপুরে থাকো না? মিস, আমরা হচ্ছে পাটগ্রাম, মনে হচ্ছে ফাইম স্যারের বাসা এখানটায় থাকি। আচ্ছা, ওটা সেটা কি রাজশাহীতে নাকি? না মিস, এটা হচ্ছে লালমনিরহাট জেলা। আচ্ছা, লালমনিরহাট। ধরো তুমি লালমনিরহাট, এখন তুমি তোমার ফ্রেন্ডকে লিখছো, সেও যদি লালমনিরহাট হয়, এটা কি হয়, কতটা ভালো লাগে না? একই জেলার ভিতরে এত চিঠি লেখার কিছুই নাই। ধরো তুমি তোমার ফ্রেন্ড ধরো রাহেলকে চিঠি লিখতে চাচ্ছ, সে কোথায় থাকে, সে থাকে ঢাকা। এখন ঢাকার একটা জায়গার নাম ধরো, নিশ্চয়ই পুরান ঢাকা শুনেছো। আচ্ছা, পুরান ঢাকাও দিলাম না, নর্মাল একটা জায়গার নাম কি যেটা সবাই চেনে। আহ বলো, অর্ঘ্য, ঢাকার কোন জায়গা তুমি চিনো মোটামুটি? ম্যাম আমি চিনি। আচ্ছা, তুমি কোন জায়গা চিনো ঢাকার? ম্যাম আমি যাত্রাবাড়ি থেকে বলছি। আচ্ছা, ধরো তুমি যাত্রাবাড়িতে একটা চিঠি লিখবা, তাহলে কি করবা, যাত্রাবাড়ি, তারপর লিখবা ঢাকা, স্ট্রিটটা পরে লিখবে আর কি। যাত্রাবাড়ি ঢাকা, পোস্ট কোড যদি না জানো কোনো দরকার নেই, জাস্ট এতটুকু লিখবা। তারপর কি লিখবা, আচ্ছা যে যাত্রাবাড়ি থাকে তার নাম কি? জি ম্যাম। বলেছি তোমার নাম কি? ম্যাম আমার নাম কবির। আচ্ছা, আজকে জয়েন করেছি ক্লাসে। না ম্যাম, এর আগেও কয়েকবার জয়েন করেছি। আচ্ছা, হয়তো রেসপন্স না করার কারণে কি হয়নি, আমি খেয়াল করিনি কখন। আচ্ছা, কবিরকে তুমি আজকে অর্ঘ্য চিঠি লিখছে, তাহলে কি লিখবা, ডিয়ার কবির, হাউ আর ইউ, আই এম ফাইন।
তুমি আমাকে কেন চিঠি লেখো না? এইসব কথা আমরা ফার্স্ট প্যারাটায় লিখে ফেলি। এরপর এরপর যেটা দিয়ে লিখতে বলেছে সেই কথা আস্তে আস্তে শুরু করি। যে ডিয়ার কোকিল, হাউ আর ইউ? আই এম ফাইন। আমি অনেকদিন তোমার চিঠি পাইনি, হয়তো তুমি ভালো আছো। এভাবে লিখি। ফার্স্ট প্যারাটা আমরা সুন্দর করে গুছিয়ে শর্টে লিখে ফেলি, 2 থেকে 3 লাইন। এরপর যে শুরু হয় ইয়া বড় একটা প্যারা। এখানে আমরা কি কি ইনক্লুড করি? এখানে আমরা ধরো যেটা নিয়ে চিঠি লিখতে চাইছি, কেউ বললো যে তুমি তোমার ফ্রেন্ডকে চিঠি লিখো যে তোমাদের আপকামিং যে এক্সামটা আছে সেটার প্রিপারেশন নিয়ে। সবারই নিশ্চয়ই তোমাদের একসাথেই এক্সাম শুরু হওয়ার কথা, হয়তো 2-1 দিন আগ পিছনে থাকে। তো অর্ঘ্য কি করবে? অর্ঘ্য কবিরকে জিজ্ঞেস করবে, কবির তোমার এক্সাম প্রিপারেশন কেমন? আমার তো মোটামুটি ভালো। এখন দেখো কথা তো আগাতে হবে, যদি এভাবে শেষ করে দিই তাহলে তো হবে না। তো লিখতে হবে যে ধরো তুমি বললা যে আমার ম্যাথস উইকনেস আছে, তো আমি ভাবছি আমি আমার টিচারের সাথে কথা বলবো। তারপর তুমি বলবা কিন্তু আমার হচ্ছে সায়েন্স, ইংলিশ, বাংলা এগুলো নিয়ে আবার খুব ভালো প্রিপারেশন, এরকম কথা আঁকাবা। আঁকাতে আঁকাতে তুমি এই পেজ শেষ, পরের পেজ মানে এই পেজটা শেষ, 1 নাম্বারের কথা হচ্ছে, 1 নাম্বার পেজ শেষ, 2 নাম্বারের রাইট সাইডে আসবা। রাইট সাইডে হাফ পর্যন্ত লিখবা যে আচ্ছা ঠিক আছে আমার প্রিপারেশন ভালো। লাস্টে প্যারায় কি লিখবা? বলবা যে আজকে আর না, মানে নো মোর টুডে। আবার No more কবিতা today. আবার হচ্ছে পরে কথা হবে। তুমি সুন্দর করে থাকবা। তোমার বাবা মাকে হচ্ছে আমার আহ আদাব জানাবে, হ্যাঁ, সম্মান জানাবে। হ্যাঁ, এরকম তুমি লিখতে পারো, আদাব জানাবে। আর অলসো শো লাভ টু দ্য ইয়াঙ্গার্স, যেগুলো আমরা সবসময় বলি যে ছোটদেরকে স্নেহ দিতে এবং বড়দেরকে সম্মান প্রদর্শন করবে। আর তারপর বলতে যে অবশ্যই সময় পেলে আমাকে চিঠি লিখবে। আচ্ছা ঠিক আছে, তারপর বাই বাই, টাটা। ইউর সেভার বা ইউর ফ্রেন্ড অর্ঘ্য। আর তোমাদের এনভেলপ আছে না? এনভেলপ লিখতে হয় এরকম, আঁকতে হয়। জি মিস। Yes, miss. আচ্ছা, এখানে লিখবো ফ্রম, এখানে লিখবো টু। ফ্রম কে? যে চিঠিটা লিখছে মানে অর্ঘ্য। সে কোথা থেকে লিখছে? সে লিখছে ওই যে পাটগ্রাম, তারপর হচ্ছে মেবি লালমনিরহাট, বললো লালমনিরহাট থেকে। এবং যাকে লিখছে Yes, সে miss. কবি, কোথায় থাকে? সে থাকে যাত্রাবাড়িতে। তাহলে সুন্দর করে ঠিকানা দেবে, নাম দেবে, আর কিছুই দেওয়া লাগবে না। যদি কখনো এটা বলো বিদেশে থাকে, ধরো কবির এখন আর ঢাকার মানুষ না, সে থাকে ধরো কানাডাতে, তখন এখানে কি লিখতে হয় বলতো এই অংশে ছোট করে? কারো কি এটা খেয়াল আছে? বিদেশে চিঠি লিখলাম না, কি ইউজ করে এখানে? নর্মালি এই ছোট অংশে কি লিখি জানো? ছোট অংশে ধরো ঢাকায় লেখার সময় তোমার আসলে চিঠি তো আমাদের এখন আর লেখা হয় না, আমরা এই যে ছোট একটা বক্স আছে এখানে, এখানে লিখি স্ট্যাম্প। চিঠিতে কিন্তু অবশ্যই পিঠে একটা স্ট্যাম্প থাকে। এখন তুমি যখন বিদেশে পাঠাচ্ছ তখন আর ধরো বাংলাদেশের স্ট্যাম্প সেখানে কাজ করে না, তাই না? তুমি তখন এখানে এই যে স্ট্যাম্প না লিখে তুমি লিখতে পারো বাই এয়ার, এটা লিখতে পারো। তো আর কিছু না লিখলেও সমস্যা নেই, এগুলো যেন আসলে নাম্বার কাটে না, বাট আমার মনে হলো বলা দরকার তাই বললাম। আচ্ছা, তাহলে লেটার ইনফর্মালটা নিয়ে খুব একটা কঠিন লাগার কথা নেই, এটা খুব সহজ। আর নিজের ভাষায় লেখা যায়, অতটা ইম্পর্টেন্ট না। কিন্তু কোনটা ইম্পর্টেন্ট? তোমাদের এই যে ফর্মাল লেটার। দেখবা ইনফর্মাল কিন্তু টিচার খুব একটা পছন্দ করে না, ফর্মালটাই সবথেকে বেশি পছন্দ করে। কারণ কি, এটা কি কঠিন, এবং এখানে এই যে ওয়ার্ড গুলো এগুলো কিন্তু একটু মানে লেখাটা একটু তোমাদের জন্য কঠিন, মনে রাখা কঠিন, তাই আর কি তারা চেষ্টা করে এগুলো দেয়ার, ফর্মাল লেটার দেওয়ার বেশি চেষ্টা করে, পছন্দ করে। তো তোমাদেরকে মেবি আমি এটা একদিন দেখিয়েছিলাম না, এই স্যাম্পলটা, যেখানে ওয়ার্ড গুলো আমি একটু বলেছিলাম মনে রাখতে, Yes, দেখিয়েছিলাম। miss. Yes, miss. আচ্ছা, তাহলে একটু চেষ্টা করবা যে আচ্ছা এটা কি তোমাদেরকে স্কুলেতে দেয়া আছে, আমাকে একটু জানাবো, রাহিল অ্যান্ড অর্ঘ্য। Miss, আমি check করিনি। আচ্ছা, সমস্যা নেই, না দেখ ক্লাস সেন্ড করে দিবো। আর যারই দরকার হয় একটু কষ্ট করে কি বলেছি সামনের ওয়ার্ড গুলো অবশ্যই একটু মনে রাখবে। কারণ তোমাদের মার্কস কটা আবার একটু আলোচনা করে, মার্কস হচ্ছে 12, সবাই 12 পাবে না, কিন্তু বেশিরভাগ মানুষের 9 অথবা 10।
এখন আমরা তো চাচ্ছি আরেকটু ভালো মার্ক পেতে, সেজন্য কি করতে হবে? সুন্দর করে গুছিয়ে প্রতিটা ওয়ার্ড সুন্দর করে লিখতে হবে। এই জন্য তাহলে এই ব্যাপারগুলোই তোমাদের কাজ। আমার মনে হয় না রাইটিং এর ভয়ের কিছু আছে। তোমাদের আবারও বলেছে, যাদের কোনো লিস্ট দেয়নি তারা অবশ্যই যে কোনো গ্রামার বুকস থেকে একটু রাইটিং আইটেম, ধরো প্রথম ৫টা বা ৭টা একটু দেখে ফেলতে, ঠিক আছে? কারণ সেগুলো যেহেতু সবচেয়ে বেশি কমন, প্রথম ৭টা ৫টা এগুলোই বেশি বেশি আসে, ঘুরে ফিরে কিন্তু ওগুলোই আসে, ঠিক আছে? বলো ঠিক আছে কিনা? Yes, ma'am. আচ্ছা ইয়েস মিস। আচ্ছা, আর যারা মাত্র জয়েন করেছে, এই যে কবির, নাজরিহা এন্ড আচ্ছা নাজরিহা তো অনেক আগে থেকে ক্লাস আছে, রিদওয়ান, তোমাদের জন্য একটু বলি, তোমাদেরকে আমি নেক্সট 2টা ক্লাসে আমরা কি করব, মডেল টেস্টিং। সিলেবাস কি? ক্লাস 6 এর ইংলিশ। অবশ্যই আমি ইংলিশ পড়াচ্ছি, তো সিলেবাস ইংলিশ রিলেটেডই হবে। ক্লাস 6 অ্যানুয়াল এক্সামে তোমাদের যা যা আছে, ইএফটি যা যা আছে, ইএফটি থেকে যদিও আসবে না, সব আনসেন, বাট এমনি ধারণা নিয়েছো, পড়তে পারো বই থেকে, যে যে সিলেবাস সব পড়ে আসে, ঠিক আছে? একটু কষ্ট করে মডেল টেস্ট 1 2 এই দুটোই আমরা চেষ্টা করব সুন্দর করে একটু স্ট্যান্ডার্ড করার চেষ্টা করব। আর তো তোমাদের কাজ হলো কি, যে পরীক্ষা দিব না এরকম মনোভাব থাকা যাবে না, ঠিক আছে? আমরা কিন্তু কারো মার্ক নিয়ে আলোচনা করি না, আমরা জাস্ট বলি যে ধরো কেউ একজন ফার্স্ট হয়েছে, আমি শুধু তার কথা বলতে পারি যে দেখো সে তো অনেক চেষ্টা করেছে তাই ফার্স্ট হয়েছে, বাট কে লাস্ট হয়েছে, কে কোথায় গেছে, এসব আলোচনা আমরা করি না। তো অকওয়ার্ড ফিল করার বা শাই ফিল করার কোনো কারণ নেই। সুন্দর করে আসবা, এক্সাম দিবা, চলে যাবা। আর লাস্টে হয়তো আমাদের একটা সলভ ক্লাস করতে পারবে, শিওর না। আর সেই দিন অবশ্যই আমরা সলভ করবো। এর মাঝে ধরো আমরা কাল নেক্সট ক্লাসে পরীক্ষা রাখলাম, কিন্তু তাও তোমার কোনো সমস্যা আছে, তুমি হচ্ছে সমস্যাটা সলভ করতে চাও, অবশ্যই আমাকে বলবে, হ্যাঁ? ধরো বলবা যে মিস এক্সামের পরে এক্সট্রা 5 মিনিট 10 মিনিট 15 মিনিট হবে কিনা, তুমি তোমার প্রবলেম নিজ দায়িত্বে সলভ করে নিবা। আমি তোমাদেরকে বলেছি আজকেও ক্লাসের আগে যে কারো প্রবলেম থাকলে জানাতে পারো। যদি আজকে মনে না পড়ে, আজকে একটু পড়াশোনা করো বাসায় পুরো সিলেবাসটাই, নেক্সট ক্লাসে মনে পড়লে এক্সামের পর জানাতে পারো। ক্লিয়ার? মিস। আচ্ছা, তাহলে বলো। হ্যাঁ, তাহলে আমি এক্সপেক্ট করবো যে আজকে যারা যারা আছে সবাই অবশ্যই এই যে 14th and 16th নভেম্বরের ক্লাসে জয়েন করবে, ঠিক আছে? কোনো ভাই কিন্তু মিস দেওয়া উচিত না। তো তোমাদের এক্সামে তোমরা অবশ্যই এখানে পড়াশোনার শেষ রিভিশন ক্লাস ছিল, এটা আমাদের একটা রিভিশন প্রোগ্রাম ছিল। তো মোটামুটি ইংলিশটা আমি চেষ্টা করেছি তোমাদেরকে একটু বুঝিয়ে দেওয়ার বা সলভ করে দেওয়ার সবকিছুই। হয়তো মিস নাও, মডেল টেস্ট 1 আর 2 মানে কি ম্যাম? মানে হচ্ছে 2টা মডেল টেস্ট, 1 and 2 সিলেবাস সেমই, ঠিক আছে? ওকে মিস। আচ্ছা, ম্যাম মডেল টেস্ট মডেল 2 ম্যাম ওটা কোথায় থেকে পড়বো? না না, এটা আসলে পড়া লাগবে না, কোশ্চেন তো আমি বানাবো। তুমি হচ্ছে জাস্ট তোমার ইংলিশ সিলেবাসে যা যা আছে সেগুলো পড়ে আসবে, ম্যাম বুঝছো? এনসিটিবি থেকে যে সিলেবাস দিছে। হ্যাঁ হ্যাঁ, তোমাদের এনসিটিভি থেকে যে সিলেবাস দিয়েছে সেটাই পড়ে আসবে। ওকে ম্যাম। আচ্ছা, আর এই যে আবার বললাম, তোমাদের কষ্ট করে কোনো বই থেকে মডেল টেস্ট 1 2 এরকম খুঁজে খুঁজে পড়া লাগবে না, আমরা একটু চেষ্টা করবো স্ট্যান্ডার্ড করার। তো অবশ্যই সুন্দর করে যে পড়ে আসবে সে পারবে। তোমরা উৎকাল বয়ের মতো ক্লাসগুলো করেছো, তো তোমরা ইনশাল্লাহ ভালোই করবে। আচ্ছা, তো বলো, আমাদের আর কারো কোনো প্রশ্ন আছে কিনা? ম্যাম এক্সামটা কবে হবে? আচ্ছা, এক্সামটা হবে এই যে 14 এবং 16 নভেম্বর। তোমাদের ক্লাস কিন্তু এই যে বৃহস্পতিবার থাকে এবং শনিবার থাকে, এই 2 দিন আমরা 2টা মডেল টেস্ট দিই, ঠিক আছে? ম্যাম কত মার্কের আর কত ঘন্টা? আহ, তোমাদের মার্কস হচ্ছে 100, তোমাদের এক্সাম তো 100-ই মেবি, হ্যাঁ 100 মার্কস। টাইম কতক্ষণ? টাইম হচ্ছে 3 আওয়ার্স। এখন দেখো 3 আওয়ার্স তো আমাদের ক্লাস হয় না, তাই না? 3 আওয়ার্স আরেকটু কম হয়। এখন আমরা কি করতে পারি, আহ আহ তোমাদের এক্সাম দেখবা, যখন ইংলিশ এক্সাম দিতে যাবা দেখবা যে 3 আওয়ার্স এর অনেক আগেই কিন্তু এক্সাম কমপ্লিট হয়ে যায়। তোমরা একটু সেদিন কষ্ট করে তো 2 আওয়ার্স, কেন? তাড়াতাড়ি লিখবা, প্র্যাকটিস ভালো হবে, ঠিক আছে? বুঝতে পেরেছি। মিস রাইটিং পার্টও থাকবে? হ্যাঁ, রাইটিং পার্টটা থাকবে, হ্যাঁ। নাকি রাইটিং মিস পার্ট দিতে চাচ্ছি না?
2 ঘন্টার মধ্যে মিস স্টোরি রাইটিং আবার 3 পৃষ্ঠা। আচ্ছা, আমরা একটু এটা কাটছাট করতে পারি চাইলে তোমাদের কথা অনুযায়ী। তাহলে আমরা এক কাজ করি, রাইটিং পার্টটা আমরা স্কিপ করতে পারি। এটা এটা কি ভালো আইডিয়া হয় নাকি খারাপ আইডিয়া হয়? খারাপ তো হয়। আমি দিতে পারবো। আচ্ছা, আচ্ছা মিস দেন মিস, সমস্যা নাই, চেষ্টা করি। চেষ্টা করবা, হ্যাঁ? দেখবা যে মেইন এক্সামে কিন্তু আসলে এত সময় লাগে না। মেইন এক্সামে 3 ঘন্টা দেখি মানুষ কি করে আস্তে আস্তে লেখে। আসলে কি তোমাদের অত কঠিন না। দেখো কি কি আইটেম আছে জানি, ডায়লগ আছে, তারপর লেটার্স আছে। আচ্ছা কোথায় গেল, ডায়লগ আছে, লেটার্স আছে, অ্যান্ড স্টোরি আছে। অনেক সময় তোমাদের কি করে, স্টোরিটা যদি একটু বড় হয় সাথে কি দেয়, লেটার আর দেয় না, তখন দেয় ইমেল। তো সহজ করার জন্য। আর ধরো তুমি যদি 2 ঘন্টায় রাইটিং না লিখতে পারো, ধরো মডেল টেস্ট যেদিন 1 না সেদিন ধরো তোমার কেউই লিখতে পারেনি, তাহলে তো কষ্ট হবে। তাহলে যে